নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করে নিই। প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। আজকের দিনে যদি দেখেন ডিআইআই এটা তো প্রতিদিনের মতোই শেয়ার কিনছে। আজকের দিনেও ডিআইআই এটা 1806 কোটি টাকার শেয়ার কিনেছে। আর অন্যদিকে যদি দেখেন এই এফআইআই কিন্তু তাদের যে বিক্রি সেটা জারি রেখেছে। এই এফআইআই এরা আজকের দিনে 1100 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে। তো এই এফআইআই এরা কিন্তু লাগাতার সেলিং করেই যাচ্ছে। আজকের দিনেও দেখতে পাচ্ছেন 1100 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। এবং এই মাসে যদি ডেটা দেখেন দেখতে পাচ্ছেন এই দুদিন আগে একটা 550 কোটির শেয়ার মাত্র কিনেছিল এবং তার আগে একবার 1932 কোটির শেয়ার কিনেছিল। এবং এই মাসে দেখতে পাচ্ছেন বাকি যে প্রতিটা দিন সবগুলোই কিন্তু লাল নিশান রয়েছে, মানে এফআইআই বড় পরিমাণে শেয়ার বিক্রি করেছে। তো এই এফআইআই রা ফিরে এলে মার্কেট আবার ওপর দিকে উঠতে পারে। এরপর আমেরিকান মার্কেট কিরকম পারফর্ম করছে সেটা একবার দেখে নেবো। যদি দেখেন ডাউ জোন্স এই মুহূর্তে 0.12% নিচে ট্রেড করছে এবং যদি দেখেন এই নাসডাক কম্পোজাইট এটা আজকের দিনে 1.08% নিচে রয়েছে। তো এর আগে ফেডের যে মিটিং হয়েছে তার যে মিনিটস সেটা কিন্তু আজকের দিনে আসবে, মানে মিটিং এ কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সম্পর্কে পুরোপুরি ডিটেলস আজকের দিনে আসবে। সেই কারণে কিন্তু মার্কেট একটু নার্ভাস ভাবে ট্রেড করছে। তো ফেডের মিটিং এর যে মিনিটস তার যে তথ্য সেটা পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে গেলে তারপর আবার আমেরিকান মার্কেট এটা একটা স্টেবল পারফরমেন্স দেখাবে। এরপরে যদি এডিআর গুলো দেখি, ইনফোসিসের এডিআর এটা 2.86% উপরে রয়েছে। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 1.22% উপরে। তারপরে উইপ্রোর এডিআর এটা 1.82% উপরে রয়েছে। তো আজকে ইন্ডিয়ান মার্কেটেও দেখেছেন এই আইটি কোম্পানিগুলো এগুলো ভালো পারফর্ম করেছে। তো তারই যে এফেক্ট এটাই কিন্তু আমেরিকান মার্কেটে দেখা যাচ্ছে। এরপর এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.92% উপরে। মেঘমাই ট্রিপ এটা 0.18% উপরে রয়েছে। তারপর যদি ডক্টর রেড্ডি দেখেন এটা 0.32% নিচে এবং যাত্রা অনলাইন এটা 2.14% উপরে ট্রেড করছে। আর আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে নিফটি রয়েছে তার এক্সপায়ারি রয়েছে এবং মার্কেট এখন একটা পজিটিভ মোমেন্টাম শো করছে। তো এর মাঝখানে যদি খারাপ কিছু খবর না আসে তাহলে আগামীকাল এই নিফটি ফিফটি তার এক্সপায়ারির কারণে অনেকটা ওপরে উঠেই বন্ধ হতে পারে, মানে 25,200 থেকে 25,250 পর্যন্ত যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এটা মার্কেট, এখানে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে এখনো পর্যন্ত যে ডেটাগুলো রয়েছে সেইগুলো দেখে কিন্তু এটাই আন্দাজ করা যাচ্ছে যে আগামীকাল মার্কেট একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। এরপরে যদি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে কথা বলি, তো এই ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর কেন একটা 25% ট্যারিফ বসিয়েছিল? কারণ আমাদের ইন্ডিয়া রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনে। তো এই ডোনাল্ড ট্রাম্প ইনি বলছেন এই ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনে সেইগুলোকে আবার বিক্রি করছে এবং বিক্রি করে সেখান থেকে প্রফিট তৈরি করছে। আর যেহেতু ভারত রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে এবং রাশিয়াকে পেমেন্ট করছে, তো সেই রাশিয়া সেই টাকা ব্যবহার করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরোক্ষভাবে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পেছনে এই ভারতকেও একটা দায়ী করেছেন এবং তার কারণেই ভারতের উপর একটা 25% অতিরিক্ত ট্যারিফ বসানোর কথা বলেছেন, যেটা 27 আগস্ট থেকে লাগু হবে। তো এরই মাঝখানে ভারতের জন্য এই রাশিয়ার তরফ থেকে কিছু ভালো খবর এসেছে। যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প কেন ট্যারিফ বসিয়েছিল, কারণ আমাদের ইন্ডিয়া রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছিল। তো রাশিয়া কিন্তু সেই যে ক্রুড অয়েল কেনার সুবিধা সেটা আরো বাড়িয়ে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন রাশিয়া অফার্স 5% ডিসকাউন্ট অন অয়েল টু ইন্ডিয়া অ্যামিড ট্রাম্প ট্যারিফ টেনশন। মানে ভারত এখন রাশিয়ার থেকে যে ক্রুড অয়েল কিনবে তার উপর কিন্তু 5% ডিসকাউন্ট পাবে। মানে ধরুন আগে ইন্ডিয়া রাশিয়ার থেকে যে ক্রুড অয়েল 100 টাকায় কিন্তু সেই একই ক্রুড অয়েল এখন রাশিয়ার থেকে 95 টাকায় পাবে। তো রাশিয়া কেন এই সাহায্য করছে? কারণ রাশিয়া এই কথাই বলছে ডোনাল্ড ট্রাম্প যে ভারতের উপর ট্যারিফ বসিয়ে দিয়েছে এর ফলে ভারতের যে ইকোনমি সেটা ক্ষতিগ্রস্ত হবে। তো সেই কারণেই এই ক্রুড অয়েল কম দামে কিনে যাতে ভারতের সেই ক্ষতির কিছুটা পূরণ হয়, সেই কারণেই কিন্তু রাশিয়া এই ক্রুড অয়েলের উপরে এই ডিসকাউন্টটা দিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে রাশিয়া আরো অনেক কথা বলেছে। এখানে দেখতে পাচ্ছেন রাশিয়ান অফিসিয়াল সেজ ইন্ডিয়া গুড ওয়েলকাম ইফ ইউএস ট্যারিফ হার্ট এক্সপোর্ট। তো ইন্ডিয়ার উপর ইউএস যে ট্যারিফ বসিয়ে দিয়েছে এর ফলে কি হবে, আমেরিকাতে ভারতের যে পণ্য সেইগুলো কিন্তু আর সেরকম পরিমাণে বিক্রি হবে না। তো রাশিয়া সেই কারণেই ইন্ডিয়ার যে পণ্যগুলো এই আমেরিকাতে সেরকম ভাবে আর বিক্রি হবে না সেইগুলোকে ওয়েলকাম জানিয়েছে। মানে রাশিয়া কিন্তু ইন্ডিয়ার জন্য তাদের যে মার্কেট সেটা খুলে দেওয়ার কথাও বলেছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন রাশিয়া এই নিউক্লিয়ার এনার্জি ক্ষেত্রে ভারতের সঙ্গে একটা পার্টনারশিপও করতে চেয়েছে। মানে রাশিয়া সব দিক থেকেই কিন্তু ভারতকে সাহায্য করার চেষ্টা করছে। আর ভারতের একটা প্রচুর পরিমাণ টাকা এই ক্রুড অয়েল কেনার পেছনে লাগে। তো রাশিয়া যেহেতু 5% ডিসকাউন্ট দিয়েছে সেই কারণে কিন্তু ভারতের অনেক টাকাও বাঁচবে। তো এটা অবশ্যই ভারতের ইকোনমির জন্য ভালো ব্যাপার। এরপরে কথা বলবো সঞ্জীব ভাসিনজিকে নিয়ে। তো ইনি শেয়ার মার্কেটের একটা বড় সাইজের ইনভেস্টর। তো এনার ব্যাপারে কিছু খবর এসেছে। যদি দেখেন এর আগে সেবি এই সঞ্জীব ভাসিনজিকে
এই শেয়ার মার্কেট থেকে ব্যান করে দিয়েছিলেন। কি কারণে করেছিলেন? এই ফ্রন্ট রানিং কেসের কারণে। তো এই ফ্রন্ট রানিং কেস এর মানেটা কি? দেখুন, ইনি একজন বড় মাপের ইনভেস্টর। তো এর কথায় অনেক পাবলিকেও কিন্তু বহু পরিমাণে শেয়ার কেনে। তো সেই কারণে ইনি কি করতেন? ইনি আগে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে রাখতেন এবং তার সঙ্গে সঙ্গে এনার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ছিল সেখানেও কিন্তু অনেক শেয়ার রেকমেন্ড করতেন। তো সেই টেলিগ্রাম গ্রুপ থেকে অনেকে সেই শেয়ার কিনে নিত। মানে এনার যে অনেক চেনা পরিচিত ছিল এবং তার সঙ্গে সঙ্গে ইনি অনেক শেয়ার কিনে নিতেন এবং কিনে নেওয়ার পর কি করতেন? নিউজ চ্যানেলে এসে পাবলিকদের সেই সমস্ত শেয়ারের ব্যাপারে ভালো কথা বলতেন। তো তারপরে কি হতো? পাবলিকরা সেই সমস্ত শেয়ার কিনে নিত এবং শেয়ারের দাম বেড়ে যেত। তো তখন কি করতেন? এই যে আইআইএফএল সিকিউরিটির ডাইরেক্টর ছিলেন সঞ্জীব ভাসিনজি, তিনি কিন্তু সেই শেয়ারগুলো আবার বিক্রি করে দিতেন। মানে তাদের কাছে যে শেয়ারগুলো ছিল সেগুলো বিক্রি করে দিচ্ছিলেন এবং সেখান থেকে প্রফিট তৈরি করছিলেন। তো এটাকে ফ্রন্ট রানিং কেস বলা হয়। মানে আপনি নিজে শেয়ার কিনে নিলেন এবং তারপরে অন্য কাউকে সেই শেয়ার কিনিয়ে তার দাম বাড়িয়ে সেখানে বিক্রি করে আপনি প্রফিট তৈরি করলেন। তো এই কেসের কারণেই সেবিআই আইআইএফএল সিকিউরিটির যে ডাইরেক্টর সঞ্জীব ভাসিনজি, এনাকে স্টক মার্কেট থেকে ব্যান করে দিয়েছিলেন। তো ইনি এই ফ্রন্ট রানিং কেসের মাধ্যমে এই মার্কেট থেকে প্রায় 11.37 কোটি টাকা কামিয়েছিলেন। তো আজকের দিনে খবর এসেছে এই সেবি আবার সঞ্জীব ভাসিনজিকে এই শেয়ার মার্কেটে ট্রেড করার জন্য অনুমতিও দিয়ে দিয়েছে এবং তার জন্য সেবি এই সঞ্জীব ভাসিনজির থেকে একটা 1 কোটি টাকার ফাইনও কিন্তু নিয়েছে। তো বুঝতেই পারছেন, এর আগে সঞ্জীব ভাসিনজি 11.37 কোটি টাকার প্রফিট তৈরি করে নিয়েছিল এবং সেইখান থেকে সেবিকে 1 কোটি টাকা দিয়ে আবার কিন্তু শেয়ার মার্কেটে ট্রেড করার অনুমতি পেয়ে গেল। মানে দেখতে পাচ্ছেন, মার্কেটে আগে ম্যানুপুলেশন করছে, তারপর সেই ম্যানুপুলেশন থেকে কিছু টাকা এই সেবিকে দিয়ে দিয়ে আবার নতুন ভাবে ট্রেড করার অনুমতি পেয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু আমরা জেন স্ট্রিটের ক্ষেত্রেও দেখেছিলাম। জেন স্ট্রিট মার্কেট থেকে প্রায় 36-37 হাজার কোটি টাকা তুলেছিল এবং সেইখান থেকে সেবিকে মাত্র 4.5 হাজার কোটি টাকা পেমেন্ট করে আবার কিন্তু মার্কেটে ট্রেড করার অনুমতি পেয়ে গেছে। তো এর ফলে কি হচ্ছে? রিটেল যে ইনভেস্টররা রয়েছে তারা কিন্তু ফাঁসছে। তো এটাই সঞ্জীব ভাসিনজির ব্যাপারে আজকের খবর ছিল। এরপরে যদি কথা বলি বেদান্ত লিমিটেড, তো এই কোম্পানির জন্য দুদিক থেকেই ঝটকা এসেছে। প্রথমত যদি দেখেন, এই যে সুপ্রিম কোর্ট এই কোম্পানির যে তালওয়ান্ডি সাবো প্রজেক্ট তার যে কম্পেনসেশন প্লি সেটাকে কিন্তু খারিজ করে দিয়েছে। মানে এই বেদান্ত কোম্পানিটা তাদের যে তালওয়ান্ডি সাবো পাওয়ার প্রজেক্ট রয়েছে সেই কারণের জন্য সরকারের থেকে কিছু কম্পেনসেশন বা ছাড় চেয়েছিল, তো সুপ্রিম কোর্ট সেটাকে রিজেক্ট করে দিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন, গভর্নমেন্ট এই বেদান্তের যে ডিমার্জারের প্ল্যান সেটাকে কিন্তু আপাতত পোস্টপোন করে দিয়েছে, বা এই কোম্পানির যে ডিমার্জারের প্ল্যান সেটার উপর একটা অবজেকশন জানিয়েছে। তো এই ব্যাপারটা কি? এর আগে বেদান্ত বলছিল তাদের যে শেয়ার রয়েছে বা তাদের যে বিজনেস রয়েছে সেগুলোকে আলাদা আলাদা 6টা এন্টিটিতে ভাগ করে মার্কেটে আবার লিস্ট করবে। তো সেই ব্যাপারে গভর্নমেন্ট কিছু অবজেকশন দিয়েছে, কারণ এই গভর্নমেন্টের কাছে বেদান্তের একটা প্রচুর পরিমাণে শেয়ার রয়েছে এবং এই বেদান্ত এরা সরকারের থেকে একটা বড় পরিমাণে টাকা ধার নিয়েও রেখে দিয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এই কথাই বলেছে, এই বেদান্ত যদি তাদের কোম্পানিটাকে 6টা ভাগে ভাগ করে দেয় তাহলে তাদের যে টাকা সেটা তুলতে অনেক অসুবিধা হবে। সেই কারণে কিন্তু একটা অবজেকশন দিয়েছে এবং এই ব্যাপারে এনসিএলটির যে পরবর্তী হিয়ারিং সেটা থাকবে সেপ্টেম্বর মাসের 17 তারিখে। এরপরে যদি কথা বলি ইনফোসিস লিমিটেড, তো আজকে মার্কেটে আইটি সেক্টরের স্টকগুলো ভালোই পারফর্ম করেছে এবং তাদের মধ্যে যদি দেখেন এই ইনফোসিস, যার মার্কেট ক্যাপাসিটি প্রায় 6,20,000 কোটি টাকা, সেই কোম্পানিটা আজকের দিনে প্রায় 4.25%-এর কাছাকাছি বেড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? যদি দেখেন, এই যে কোটাক, এই যে ব্রোকারেজ হাউসটা রয়েছে, এরাই ইনফোসিস শেয়ারটাকে বাই রেটিং দিয়েছে এবং এদের যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে। তো এই যে কোটাক সিকিউরিটি, এরা মনে করছে এই ইনফোসিসের শেয়ারটা বর্তমান দাম থেকে 29% উপরে উঠতে পারে। এবং যদি দেখেন ওপর সাইডে 1850-এর টার্গেটও দিয়েছে। আর স্টকটা কতই চলছে? স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে এই 55 টাকা বেড়ে 1495 টাকায় চলছে। মানে এইটাকে যদি বাদ দেন তাহলে এর আগের দিন 1440-এ বন্ধ হয়েছিল। তো কোটাক সিকিউরিটি মনে করছে এই স্টকটা এখান থেকে প্রায় 1800-1900-এর কাছাকাছি যেতে পারে। আর যে সমস্ত ইনভেস্টররা এই কোটাক সিকিউরিটির কথা মেনে চলে তারা কিন্তু এই স্টকটাতে আজকে একটা বাইংও করেছে। তো এই কারণে স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে। তো এই ইনফোসিসের এমডি এবং সিইও ইনিও কিন্তু বলেছেন কোম্পানির মার্জিন এবং তার সঙ্গে সঙ্গে প্রফিট বৃদ্ধি করার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলোই কোম্পানি নেবে। তো এক তো দেখতেই পাচ্ছেন একটা ব্রোকারেজ হাউস থেকে একটা ভালো টার্গেট এসেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে এমডি এবং সিইও তিনিও কিন্তু একটা পজিটিভ কমেন্ট্রি করেছেন। এর পরের কোম্পানি ভারত ডাইনামিক্স লিমিটেড, তো এই কোম্পানির জন্য কি খবর এসেছে? এইখানে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার্স অগ্নি 5, মানে অগ্নি 5 নামে যে মিসাইলটা রয়েছে এই ভারত সরকার কিন্তু সেটাকে সাকসেসফুলি টেস্ট ফায়ার করেছে বা পরীক্ষা করে ফেলেছে এবং আর্মির ব্যবহারের জন্য যে যে প্যারামিটার গুলো প্রয়োজন ছিল এই যে অগ্নি 5 মিসাইল সেটাকে কিন্তু পূরণ করেছে। তো এর ফলে এই যে বিডিএল এই কোম্পানিটার কি প্রফিট হবে? তো দেখতে পাচ্ছেন এখানে কোন মিসাইল টেস্ট ফায়ার করা হয়েছে, অগ্নি 5 মিসাইল। তো এই অগ্নি 5 মিসাইল এটা কোন কোম্পানি তৈরি করে? তো দেখতে পাচ্ছেন অগ্নি 5 মিসাইল এর যে উইকিপিডিয়া সেটা খুলে নিয়েছি। তো নিচে
নিচের দিকে যাবেন, এইখানে দেখতে পাবেন এর যে ডিজাইনার, এখানে কে রয়েছে, ডিআরডিও রয়েছে এবং এটাকে কারা তৈরি করে, ম্যানুফ্যাকচারার কে রয়েছে, ভারত ডাইনামিক্স লিমিটেড, মানে বিডিএলই কিন্তু এই যে মিসাইল সেটাকে তৈরি করে। তো আজকের দিনে যেহেতু এটা পরীক্ষামূলকভাবে সফল হয়েছে, তো এরপরে যে ইন্ডিয়ান আর্মি রয়েছে তারা কিন্তু অফিসিয়ালি এই যে মিসাইলটা রয়েছে সেটাকে ব্যবহার করবে। তো তার মানে কি হচ্ছে, এরপরে বিডিএল এই মিসাইলটার জন্য আরো অনেক অর্ডার পাবে এবং এই কোম্পানির রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে। আর এর আগে যে সমস্ত মিসাইল ছিল, অগ্নি 3 বলুন, 4 বলুন, তার তুলনায় এর তফাৎ কি রয়েছে, যদি দেখেন রেঞ্জের মধ্যে তফাৎ রয়েছে, তো এর আগের যে রেঞ্জ সেগুলো একটু কম ছিল, তার তুলনায় যদি দেখেন এর যে অপারেশনাল রেঞ্জ এটা কিন্তু বেশি রয়েছে, 7,000 থেকে 8,000 কিলোমিটার। তো এটা কিন্তু সামরিক ক্ষেত্রেও একটা বড় অ্যাডভান্টেজ ভারতের জন্য তৈরি হলো। এরপরে কথা বলবো রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই কোম্পানিটার ব্যাপারে। এই কোম্পানিটা তো দেখতেই পাচ্ছেন নিয়মিত অর্ডার পাচ্ছে, তবে অর্ডার পেলেও এর যে শেয়ার সেটা কিন্তু সেভাবে বাড়ছে না, বা বাড়লেও সেটা কিন্তু আবার আগের জায়গাটাই চলে আসছে। তবে যদি দেখেন আজকের দিনে এই কোম্পানিটা এই ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে 154 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব। যদি ইন্ডিয়ান রুপি দেখেন, ইন্ডিয়ান রুপি এখনো পর্যন্ত 87 কিছুটা উপরেই রয়েছে, তবে যদি দেখেন 88 কাছ থেকে কিন্তু আস্তে আস্তে অনেকটা নিচেই পড়েছে, মানে ইন্ডিয়ান রুপি কিন্তু অনেকটাই শক্তিশালী হয়েছে। এরপরে যদি গোল্ড দেখেন, গোল্ড আজকের দিনে অনেকটাই পড়েছে। এই মুহূর্তে এই 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড 1,01,690 টাকায় চলছে। আর এরপর যদি বিটকয়েন দেখি, বিটকয়েন টপ লেভেল থেকে অনেকটা পড়ে গিয়েছিল, তবে আজকের দিনে কিছুটা রিকভার করেছে। আজকের দিনে এই বিটকয়েন 1% উপরে রয়েছে। আর এরপরে যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল আজকের দিনে আবার কিছুটা পরিমাণে বেড়েছে। এই ডব্লিউটিআই ক্রুড এটা 1.52% বাড়া রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 1.55% বাড়া রয়েছে। আর এরপরে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেব। যদি দেখেন আমেরিকান মার্কেট ডাউ জোন্স এই মুহূর্তে তার বটম লেভেল থেকে অনেকটাই রিকভারি করে ফেলেছে। এই মুহূর্তে মাত্র 0.11% নিচে ট্রেড করছে এবং যদি বটম লেভেল থেকে দেখেন তাহলে প্রায় 0.20% রিকভার করেছে। আর যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে 1% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।